ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকটা কি শেষ হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন এবং তারপর বাকি জীবনভর এদের আসলে কি ধরনের নির্যাতন, কি ধরনের মামলা হামলা, কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন না। সবার চোখ এখন যমুনার দিকে কি হচ্ছে সেখানে, এবং আজকেই একটি ফয়সালা হবে, আজ রাতের মধ্যে ফয়সালা হবে। এইভাবে 111 কে আবার ফিরে আসছে সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে, কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে? প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটা নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে, এবং সেনাবাহিনী সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ যে স্থাপনা সেখানে তাদের টহল জোরদার করেছে। ইউনূস সরকার যে কারণে বৈধ নয়, ইউনূস সরকার যে মুহূর্তে পদত্যাগের আলোচনা হচ্ছে, টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য ওয়ার্ল্ড, সেই মুহূর্তে আসলে আবারও আলাপটি করতে হচ্ছে যে ইউনূস সরকারকে আসলে বৈধ কিনা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। 19 জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে বাংলাদেশের সম্মান, বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীতে ক্ষুণ্ণ হচ্ছে, এবং এর পেছনে একটা কুচক্রী মহল কাজ করছে। তাদের নাম এখন কেউ কেউ বলতে শুরু করেছেন, অনেকেই হয়তো প্রকাশ্যে বলছেন না। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকটা কি শেষ হলো? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। একের পর এক নাটক চলছে, পর্দার সামনে, পর্দার আড়ালে। গত বৃহস্পতিবার থেকে এই নাটকটি মঞ্চায়ন হচ্ছে, আমরা মঞ্চায়ন দেখে যাচ্ছি। ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকই বলতে পারেন এটা। হঠাৎ করে ডক্টর ইউনূসের পদত্যাগ করবার আগ্রহ কোথা থেকে আসলো? অতীতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো জায়গা থেকে কি খুব সহজভাবে পদত্যাগ করেছেন? এমন নজির তো নেই। এমনকি তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকেও কিন্তু তিনি নিজে থেকে সরে দাঁড়াননি, সরে যেতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনি সরকার প্রধানের মতো এত বড় একটি পদ, লোভনীয় পদ থেকে তিনি হঠাৎ করে সরে যাবেন, এটি ভাবনাই বা আসলো কিভাবে তার মধ্যে? তিনি কি আশঙ্কা করেছিলেন যে যাদের বদৌলতে তিনি ক্ষমতায় আছেন, কোনো রকম আইনি ভিত্তি ছাড়া, আইনি ভিত্তি এ কারণে বলছি, আমি দিনের আর এক ভাগে আজকে আলাপ করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বৈধতা নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে। আইনি ভিত্তি ছাড়া একটি সরকার কিভাবে আছে? নিঃসন্দেহে সেনাবাহিনীর সমর্থন ছাড়া এই সরকার এক মিনিটও টিকে থাকা সম্ভব নয়। তিনি কি আঁচ করতে পেরেছিলেন যে সেনাবাহিনী থেকে একটা চাপ আসতে পারে যে আপনি পদত্যাগ করে চলে যান? 10 মাস হলো, কিছু হলো না, হয়তো বা তাই এমনটাই। সেই জায়গায় তিনি পদত্যাগের আগ্রহ প্রকাশ করে একটা নাটকীয় পরিবেশ তৈরি করলেন, এবং তার সাথে যারা আছেন তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা গেল, এমন রাজনৈতিক দলগুলোর রূপ দেখা গেল, ক্ষমতা কেন্দ্রিক রূপ দেখা গেল, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এক হবার প্রচেষ্টা দেখা গেল। এবং গত 2 দিন যাবৎ তারা নিজেদের মধ্যে বৈঠকের পর বৈঠক, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক, আলাপ আলোচনা, ফোন আলাপ, তারা নিজেরা ম্যানেজ হয়ে যাবার চেষ্টা করেছেন। এবং এগুলোর পরিপ্রেক্ষিতেই আজকে সরকারের তরফে ঘোষণা আসছে, যেমন আজকে একনেক বৈঠক পরবর্তী এক আলাপে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, আমরা যাচ্ছি না, আমরা থাকছি, আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। ডক্টর ইউনূস যাচ্ছেন কি যাচ্ছেন না এটাই এখনো পরিষ্কার করে বলাটা কঠিন, কারণ ডক্টর ইউনূস নিজের ইচ্ছায় যাবেন বা যাবেন না সেটি তার নিতান্তই ব্যাপার, কিন্তু আরো ব্যাপার এখানে জড়িত আছে।
সেনাবাহিনী যতক্ষণ চাইবে ততক্ষণই ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, এর বাইরে থাকবেন না। এখন আজকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক আছে, যেমন সন্ধেবেলা আমরা যে মুহূর্তে কথা বলছি ইতিমধ্যে হয়তো বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন, আবার এরই মধ্যে জামাতের সাথে বৈঠক আছে, এনসিপির সাথে বৈঠক আছে, এবং রোববার সর্বদলীয় বৈঠক। জামাতের যে চাওয়াটা ছিল, জামাতের যে দৌড়ঝাঁপ ছিল, জামাতের যে হাপ ইত্তেশ ছিল, সর্বদলীয় বৈঠক ডাকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে জামাত ইতিমধ্যে সক্ষম হয়েছেন। জামাত আসলে সক্ষম হন, তাদের মধ্যে এমন কিছু কৌশলগত ব্যাপার আছে, তারা সক্ষম হয়েছেন, যার কারণে রবিবারে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেটি হোক না কেন সর্বদলীয় বৈঠক হবে। আবার আরেকটি বিষয় যে উপদেষ্টা পরিষদের আজকে বিএনপি, জামাত, এনসিপি তাদের সাথে আলাপ করবার পরে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক করার কথা ছিল, সেটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। কারণটা হচ্ছে সর্বদলীয় বৈঠক পরের দিন, হয়তো সর্বদলীয় বৈঠক পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদ বৈঠক করবেন, এই কারণেই হয়তো আজকের বৈঠকটি বাতিল করা হয়েছে। আবার এদিকে উপদেষ্টা পরিষদ থেকে আজকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার বলছে যে তাদের প্রধানত 3টি দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার। এই 3টি পালনে বাধা সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। আমার এই বিবৃতিটাতে খানিকটা হুমকির দৃষ্টি মনে হলো, যে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা পরিষদ। এই 3টি কাজে কে বাধা হতে পারে? দেশের বিভিন্ন পক্ষ তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে আছে, কিন্তু উপদেষ্টা পরিষদের কাজে কে বাধা হতে পারে? কাকে হুমকি দিল উপদেষ্টা পরিষদ? আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে এ আলোচনা হয়েছে বলে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড দ্বারা অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে, এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা হুমকি দেওয়া হলো। দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলবে কে করবে, কিংবা এখতিয়ার বহির্ভূত কথাবার্তার কথা এই বিবৃতিতে বলা হয়েছে। এটি কি এই সরকার, অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে ইঙ্গিত করছে? আমার কাছে তেমনটাই মনে হচ্ছে যে সরকারপন্থীদের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে সেনাবাহিনী তার আলাপের বাইরে, তার যেগুলো বলা উচিত তার বাইরে কথা বলছে, সেনাবাহিনী এখতিয়ার বহির্ভূত কথা বলছে। এক প্রকার সেনাবাহিনীকেই এই সরকার, এখনকার যে সরকার নামের একটা কিছু আছে, মুখোমুখি করছে।
এই যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সাথে নিয়ে এই সরকারটি একসাথে চলতে চাইছে, যাতে সেনা হস্তক্ষেপ কোনোভাবেই না হয়। কিন্তু দেশ খারাপের দিকে যাচ্ছে, দেশের অবস্থা খারাপ। সেনাবাহিনী কি হস্তক্ষেপ না করে ছেড়ে দেবে? আমি সেনাবাহিনীর মধ্যে শেষ আলোটা দেখতে চাই, বা দেখতে পারি যে সেনাবাহিনী আসলে ছেড়ে দেবে না। আপনারা যতই বলুন যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, ডক্টর ইউনূস থাকছেন, উপদেষ্টা পরিষদ থাকছেন, কিন্তু শেষ বিচারে আমি এখনো বলতে পারবো না, এখনো ধারণা করতে পারবো না যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলেন আর ডক্টর ইউনূস নিজে থেকেই পদত্যাগ করে চলে যাচ্ছেন, কিংবা সময় নিচ্ছেন। সময়টা ততক্ষণই পাবেন যতক্ষণ সেনাবাহিনী তাকে সময় দেবে। সেনাবাহিনী যদি সময় না দেয়, সেনাবাহিনী যদি বলে যে আজকে আপনাকে চলে যেতে হবে, ডক্টর ইউনূস চলে যেতে বাধ্য হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি চলে গেলেন কেন? তাকে চলে যেতে বাধ্য করলো কে? তাকে তো সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হলো যে আমরা আর নিয়ন্ত্রণ করতে পারছি না, তখনই তো তিনি চলে গেলেন। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তুলনায় ডক্টর ইউনূসের সরকার অত্যন্ত দুর্বল একটি সরকার। জাস্ট সেনাবাহিনীর একটা শব্দ করা লাগবে যে আপনি আর নয়, ডক্টর ইউনূস বিদায় নিতে বাধ্য হবে। এখন আমি বারবারই বলছি, প্রত্যেকটি আলাপে বলছি যে সেনাবাহিনী আমাদের শেষ ভরসা, ভরসা স্থল। সেই জায়গায় সেনাবাহিনী কি করে এই অচল অবস্থা থেকে উদ্ধারে, সেটি বিবেচ্য বিষয়। নিশ্চয়ই আমাদেরকে শেষ বিচারে সেনাবাহিনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, গত 9 মাস ধরে বাংলাদেশে যে বিষয়গুলো সমাজ সংসারে, রাজনীতিতে, অর্থনীতিতে, পথে ঘাটে মাঠে আলোচিত বিষয় ছিল, সেগুলো বলতে গেলে ছাইচাপা পড়ে গেছে। আমরা শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন কি ডিসেম্বরে হবে না জুনে হবে, তারপর নির্বাচন হলে কোন দল জয়লাভ করবে, কিংস পার্টি যারা করছেন তাদের ভবিষ্যৎ কি, এ যাবৎ প্রায় 70-80টি কিংস পার্টি গঠন করা হয়েছে, তারা কিসের লোভে করেছেন, কেন করেছেন, তাদের ভবিষ্যৎ কি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু গত 6-7 মাসে আমরা যে আলোচনা করেছিলাম তা চায়ের টেবিলে রীতিমতো ঝড় তুলত। এরপর সাম্প্রতিক সময়টিতে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া হবে পরিচালনার জন্যে। তারপর চট্টগ্রামে যে উন্নয়ন, সেই উন্নয়নের নতুন মাইল ফলক স্থাপিত হচ্ছে, আরেকটি বড় ব্রিজ তৈরি হচ্ছে কর্ণফুলী নদীর উপর, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তারপর যে করিডর, মানবিক করিডর, রোহিঙ্গাদের জন্য, আরাকান আর্মির জন্য বাংলাদেশ সরকার একটা মানবিক করিডর দিবে জাতিসংঘ এবং আমেরিকার প্রেসক্রিপশনে। এরপর চট্টগ্রাম অঞ্চলে, তারপর কক্সবাজার অঞ্চলে আমেরিকান সৈন্যদেরকে দেখা যাচ্ছে, এগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। এরকম অসংখ্য আলাপ আলোচনা যেগুলো নিয়ে আমরা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতাম, তারপরে এগুলো নিয়ে তর্কাতর্কি করতাম। আমরা বলতাম যে বিএনপির সঙ্গে জামাতের হঠাৎ করে এরকম সম্পর্ক খারাপ হলো কেন, আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতাম যে জামাতের সঙ্গে কি আওয়ামী লীগের বন্ধুত্ব হবে নাকি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হবে। আমরা আলোচনা করতাম বাংলাদেশের রয়ের এজেন্ট কারা কারা, ভারতের দালাল কারা কারা, দিল্লির কথায় কারা বাংলাদেশ চালাচ্ছে। আমরা আমেরিকান লবিস্ট যারা আছেন বাংলাদেশে, আমেরিকার যারা লোকজন রয়েছে, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতাম। এখন এইরকম যে গত 7 মাসের যদি এরকম 1000টি প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করে
রাজনীতির যে মাঠ এবং ময়দান সরগরম করে রাখতাম, এই পুরো বিষয়টি গত 4-5 দিন ধরে দুটো বিন্দুতে এসে থেমেছে। সমস্ত অর্থাৎ 1000 ইস্যু দুটো বিন্দুতে এসে গেছে। একটা বিন্দুর নাম জেনারেল ওয়াকারুজ্জামান, আরেকটি বিন্দুর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুটো বিন্দুর সামনে, পেছনে, উপরে, নিচে কেউ নাই, কিচ্ছু নেই, সব কিছু ধামাচাপা পড়ে গেছে। এখন বক্তব্য হলো কে থাকবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন ক্ষমতায়, নাকি জেনারেল ওয়াকারুজ্জামান থাকবেন? কে জিতবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস না জেনারেল ওয়াকার? কে ভালো হবে আমাদের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকার? তারপর কে বেশি জনপ্রিয়, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকারুজ্জামান? ইউনূসের সঙ্গে কারা কারা আছেন, ওয়াকারুজ্জামানের সঙ্গে কারা কারা আছেন, এই বিষয়গুলো নিয়েই কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে। এর কারণ হলো যে শুধু আমাদের দেশ নয়, সারা দুনিয়াতে সামরিক বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রাষ্ট্রের। বিশেষ করে যে সকল তৃতীয় বিশ্ব রয়েছে সেখানে সেনাপ্রধান, সেনা বাহিনী তাদের সঙ্গে আসলে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পক্ষ সংঘাতে জড়ায় না, এমনকি আমেরিকাতেও নয়। পুতিন জড়িয়েছিলেন তার দুজন জেনারেলের সঙ্গে, এবং দুজন জেনারেল কি এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে পুতিন মারা যেতে পারতেন। এর কারণ হলো তার যে ভাড়াটিয়া ভাগনার বাহিনী, তাদের সঙ্গে যখন তাদের মতদ্বৈততা শুরু হলো, তখন তারা ইউক্রেনের যুদ্ধের ময়দান ছেড়ে পুরো মস্কো আক্রমণ করার জন্য মস্কোর দিকে তারা ধাবিত হতে থাকলো। এটা মিস্টার পুতিনের জন্য একটা বিরাট সমস্যা ছিল, এবং সেই সমস্যা তিনি সেই ভাগনার বাহিনীর প্রধানকে কৌশলে নিয়ে তাকে মেরে ফেলে সমস্যার সমাধান করেছেন। একইভাবে তার একজন খুব শীর্ষ জেনারেল, যেখানে এই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিল, তাকেও তিনি শেষ করে দিয়েছেন। কিন্তু সমস্যা হয়েছিল বারাক ওবামার সময়। বারাক ওবামার সময়টিতে বারাক ওবামার সাথে তখন জয়েন্ট চিফ অফ স্টাফ এর সাথে, অর্থাৎ যিনি 3 বাহিনীর প্রধান, তো তার সঙ্গে বারাক ওবামার একটা মতদ্বৈততা শুরু হয়ে গেল, এবং এটা নিয়ে কিন্তু বারাক ওবামাকে প্রচণ্ড রকম ঝামেলা পোহাতে হয়েছিল। একইভাবে থাইল্যান্ডে, তো থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে এবং তার বোনের সঙ্গে তৎকালীন সেনাপ্রধানের মতদ্বৈততা হলো, ফলে তার বোনকেও ক্ষমতা হারাতে হয়েছে, সিনাওয়াত্রাকে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। পাকিস্তানে একেবারে প্রথম থেকে গভর্নর জেনারেল সেই যিনি ছিলেন তার সঙ্গে আইয়ুব খানের গণ্ডগোল হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আইয়ুব খানের গণ্ডগোল হলো, আইয়ুব খান জিতে গেলেন। আইয়ুব খান যখন আবার সামরিক বেশ ছেড়ে বেসামরিক রাষ্ট্রপতি হলেন, তার সঙ্গে ইয়াহিয়া খানের গণ্ডগোল হলো, তাকে ক্ষমতা ছেড়ে গিয়ে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিতে হলো। তারপরে মুক্তিযুদ্ধের পরে পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত পাকিস্তানে জেনারেল ভুট্টো মানে অবিসংবাদিত নেতা হয়ে গেলেন, এবং তার জনপ্রিয়তা, তার প্রভাব প্রতিপত্তি মোহাম্মদ আলী জিন্নাহর চেয়ে বড় হয়ে গেল। কিন্তু তার সঙ্গে গণ্ডগোল লেগে গেল জিয়াউল হকের, সেনাপ্রধান। এবং জিয়াউল হক কি বলবো, শেখ হাসিনার একেবারে একান্ত বিশ্বস্ত অনুগত যদি কোনো সেনাবাহিনীর প্রধান যেমন জেনারেল আজিজকে ধরা হয়, জেনারেল আজিজ শেখ হাসিনার জন্য সব কিছু করতে পারতেন। তো এরকম ভুট্টো সাহেবেরও খুব অনুগত ছিলেন কিন্তু জিয়াউল হক। কিন্তু তার সাথে যখন দ্বন্দ্ব সংঘর্ষ শুরু হলো, সেই জিয়াউল হকের কাছে তাকে ক্ষমতা মানে হারাতে হলো এবং ফাঁসিতে ঝুলতে হলো। তারপর জিয়াউল হকের পরে নওয়াজ শরীফ এলেন, তো নওয়াজ শরীফের ক্ষমতা গেল, জেনারেল পারভেজ মোশাররফ আসলেন ক্ষমতায়, এবং 9 বছর তিনি ক্ষমতা ভোগ করলেন। আবার সেই পারভেজ মোশাররফের সঙ্গে তৎকালীন সেনাপ্রধানের সঙ্গে তার গণ্ডগোল হলো, তিনি যখন বেসামরিক প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাকে ক্ষমতা হারাতে হলো, বিশেষ করে কার্গিল যুদ্ধ নিয়ে। এবং সর্বশেষ এর মধ্যে আবার সেনাবাহিনীর সাথে গণ্ডগোল করে বেনজির ভুট্টো 2 দফায় ক্ষমতা হারালেন, আসিফ আলী জারদারি ক্ষমতা হারালেন, বেনজির ভুট্টো তো প্রাণই দিয়ে দিলেন, মারা গেলেন।
এরপর তিনি যেটা করলেন যে একেবারে সর্বশেষ যেটা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় গন্ডগোল করে ইমরান খান সাহেবের মতো বিশ্রুত এবং সারা দুনিয়াতে তার মতো এরকম জনপ্রিয় ব্যক্তি, প্রধানমন্ত্রী হিসেবে, ব্যক্তি হিসেবে, এমনকি টম ক্রুজও নন, স্টার অফ দ্য স্টার, মানে যেখানে ইমরান খান দাঁড়িয়েছেন, মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে, কিংবা সব জায়গাতে, মানে বিশ্ব মঞ্চে যেখানে তিনি দাঁড়িয়েছেন সমস্ত লাইটগুলো তাকে, ফ্ল্যাশগুলো তাকে কেন্দ্র করে হয়েছে। সেই ইমরান খান তিনি তার যে সেনাপ্রধান মিস্টার বাজওয়া, কিংবা এই যে এখন যিনি আছেন আসিফ মনির, তাদের সাথে তিনি পারেননি এবং তার পুরো জীবন শেষ হয়ে গেছে। তিনি এখন তার দল নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ, তিনি এখন জেলে মরছেন। আপনি যদি পাকিস্তানের ছেড়ে ভারতে যান, এটা এতগুলো একটা গণতান্ত্রিক দেশ, সেখানেও সেনাবাহিনীর সঙ্গে ইন্দিরা গান্ধীর যখন মতদ্বৈধতা হলো, সেখানে ইন্দিরা গান্ধীকে কিন্তু পরাজিত হতে হয়েছিল, সেনাবাহিনীর সঙ্গে তাকে আত্মসমর্পণ করতে হয়েছিল। এবং জেনারেল মানেকশ তার লেখা পড়ে দেখেন, মানে তাদের এই দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে অনেকটা অহিনকুল সম্পর্ক ছিল। এবং এই কারণে কি হলো, যাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে, প্রচুর মূল্য দিতে হয়েছে। সঞ্জয় গান্ধীর মৃত্যু, তার নিজের মৃত্যু, স্বর্ণমন্দির আক্রমণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, অনেকগুলো তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে সেনাবাহিনী একমত পোষণ করেনি। সেই একমত পোষণ না করার কারণে তার জীবন, তারপর তার সন্তান রাজীব গান্ধীর জীবন, তারপরে তার আরেক সন্তান সঞ্জয় গান্ধীর জীবন তছনছ হয়ে গেছে। এবং এই ঘটনা থেকে পরবর্তীতে যারা, অর্থাৎ রাজীব গান্ধীর পরে যারা ক্ষমতায় এসেছেন, সেখান থেকে আজ অবধি মিস্টার নরেন্দ্র মোদী পর্যন্ত, তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কখনো কন্ট্রাডিকশনে যায়নি। এমনকি এই যে পাকিস্তান ভারত যুদ্ধ হলো, পুরো রাজনৈতিক নেতৃত্ব চাচ্ছিল যে এই যুদ্ধটি আর কিছুদিন চলুক, কিন্তু ভারতের সেনাবাহিনী সেটা চায়নি। এবং ভারতের সেনাপতিরা, সাবেক এবং বর্তমান, তারা সরাসরি মিস্টার নরেন্দ্র মোদীকে যে ভাষা আক্রমণ করেছেন এবং যেভাবে সমালোচনা করেছেন, এবং কাশ্মীরের দায়িত্বরত একজন লেফটেন্যান্ট জেনারেল যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সরাসরি অস্বীকার করেছেন যে এই যুদ্ধ তিনি করবেন না। ফলে কি হলো দেখুন, যুদ্ধ শুরুর 24 ঘন্টার মধ্যে ভারতকে উদ্যোগী হয়ে আমেরিকার কাছে প্রস্তাব দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয়েছে। এখানে ইন্ডিয়ান মিলিটারি সেটা চাচ্ছিল না। তো ভারত, পাকিস্তান থেকে শুরু করে আমেরিকার যদি এই অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ বেসিক্যালি পাকিস্তান মিলিটারির একটা ডুপ্লিকেট কপি। অর্থাৎ আমাদের যে ট্রেনিং, আমাদের যে ড্রেস কোড, সেনাবাহিনীর যে ড্রেস কোড, আমাদের যে আর্মস, আমাদের যে যা কিছু আছে, ইভেন আমাদের সিভিল সার্ভিস কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো না, এটা সিএসপি, পাকিস্তান সিভিল সার্ভিসের আদলে। আমাদের যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিতে এলাহাবাদ হাইকোর্টের চাইতে লাহোর হাইকোর্টের রেফারেন্সগুলো আমরা বেশি ব্যবহার করি। এবং আমাদের যে লিগেসি রয়েছে, জুডিশিয়ারি যে লিগেসি রয়েছে, সেখানে পাকিস্তানের যে ধারাবাহিকতা রয়েছে, সেটা কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে ধারাবাহিকতা, সেটা আমরা কিন্তু অনুসরণ করি না, এমনকি ব্রিটিশ ল আমরা অনুসরণ করি না। তো আমাদের সেই যে পাকিস্তান ঘরানার যে সেনাবাহিনী, যে আমলাতন্ত্র, যে ট্রেনিং এবং যে মন এবং মানসিকতা আমাদের সেনাবাহিনী ধারণ করে, সেখানে এই সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে টিকেননি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবও নন, তিনি টিকতে পারেননি। এবং এই সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয় সেনাবাহিনীর মধ্যে। এখন পর্যন্ত এরকম কোনো জেনারেল জনপ্রিয় হননি। কিন্তু তারপরেও কেবলই মাত্র রাজনৈতিক কারণে তিনি যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন, যে তাকে অসংখ্য বলা হয়ে থাকে, প্রায় মোর দ্যান 40টি তিনি মোকাবেলা করেছেন এবং সর্বশেষ তিনি প্রাণ দিয়েছেন। এরশাদ জামানতে একই অবস্থা। এরশাদ যতদিন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু জেনারেল নুরুদ্দিন খান যখন সেনাপ্রধান হিসেবে তার হুকুম মানতে অস্বীকার করলেন, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু
চলে যেতে হয়েছে, একদিনও টিকতে পারেননি। এরপর বেগম খালেদা জিয়া। তো বেগম খালেদা জিয়া 2005 মানে 1 থেকে 2006 পর্যন্ত তিনি যে দাপটের সঙ্গে সবকিছু পরিচালনা করেছেন এবং অর্থবিত্ত, শৌর্য, ক্ষমতা তিনি এবং তার সন্তান মিলে মানে পুরো রাজনীতির এরকম একটা যাকে বলা হয় রুট তৈরি করে ফেলেছিলেন যে তার কাছে মনে হয়েছিল সবই তার। এবং সেনাবাহিনী তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, জেনারেল মইনু আহমেদ থেকে শুরু করে মানে যেমন তারেক সিদ্দিকী সাহেব সবকিছু দেখতেন শেখ হাসিনার জামানাতে, তদ্রুপ সাইদ ইস্কান্দার সাহেব সেনাবাহিনীর সমস্ত বড় বড় রিক্রুটমেন্টগুলো তিনিই করতেন। তার ঘনিষ্ঠজন বা তার বোধহয় ভাই এরকম কিছু একটা হবে, জেনারেল মাসুদ উদ্দিন। তারপরে আবার জেনারেল মইনু আহমেদও সেই সাইদ ইস্কান্দার সাহেবের পছন্দের লোক। তো এত কিছু সাজানোর পরেও কিন্তু সেই সেনাবাহিনীর হাতেই তাদের পতন হয়েছিল, তারা থাকতে পারেননি। আবার শেখ হাসিনার কথা চিন্তা করেন। শেখ হাসিনা 2014 সনের পর থেকেই সেনাবাহিনীকে একেবারে নিজস্ব ঘরানার বাহিনী বানানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করতে থাকলেন। তিনি প্রথমে ইকবাল করিম ভূঁইয়াকে পেলেন। তো তিনি যখন ইকবাল করিম ভূঁইয়া দায়িত্ব নিলেন, তিনি ছিলেন ওয়ান অফ দ্য স্মার্টেস্ট, প্রফেশনাল এবং জনপ্রিয় সেনা কর্মকর্তা। কিন্তু 2014 সনে এই ইকবাল করিম ভূঁইয়ার নেতৃত্বেই একটি যাকে বলা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়। এরপরে জেনারেল ইব্রাহিম করিম ভূঁইয়া, তার স্ত্রী, তার আত্মীয় স্বজনদেরকে সেনাবাহিনীর মধ্যে কালার্ট করার জন্য চাণক্য নীতি প্রয়োগ করে যা করার সব কিছু শেখ হাসিনা করেছেন। ফলে আমরা বাইরে থেকে জেনারেল ইব্রাহিম করিম ভূঁইয়াকে যেভাবে জানি, তারপর তার যে অতীত রেকর্ড, সেই রেকর্ড হিসেবে তাকে যেভাবে জানি, সেনাবাহিনীর ভিতরে কিন্তু তার সম্পর্কে যে ধারণা, সেটি তার যে 2013 সন পর্যন্ত তার যে ক্যারিয়ার এবং 2013 সনের পর আজ অবধি তার যে ক্যান্টনমেন্টের বাইরে যে ক্যারিয়ার, এটার সঙ্গে মানে আপনি যদি রাওয়া ক্লাব ধরেন, সেনা ক্যান্টনমেন্টের ভিতরে ধরেন, এগুলোর মধ্যে কন্ট্রাডিকশন হয়। এবং এই জিনিসটি শেখ হাসিনা করে দিয়েছেন যে জীবনে যেন সে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এরপরে তিনি সেই যাকে সেনাপ্রধান বানালেন, যাদেরকে তিনি বানালেন, প্রায় সবাইকে তিনি একেবারে যাকে বলা হয় নিজের ঘরের মানুষ, আরও যদি ছোট করে বলেন গৃহভৃত্যের মতো তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। যেভাবে তিনি বেনজিরকে বানিয়েছিলেন, যেভাবে তিনি শহীদুল হককে বানিয়েছিলেন, অর্থাৎ পুলিশের আইজিদেরকে তিনি যেভাবে ব্যবহার করতেন, সেনাবাহিনী প্রধানকেও তিনি সেইভাবে ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং চেষ্টা করে তিনি যখন একেবারে তৃপ্তির ঢেকুর তুলেছেন যে এরপর আর কিছু করার নেই, এবং তিনি জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি তার আত্মীয় এবং নিকট আত্মীয়, ওয়াকারুজ্জামান সাহেবের শ্বশুর, তিনি সেনাপ্রধান ছিলেন এবং ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট অফিসার জেনারেল মুস্তাফিজুর রহমান, তো তার মেয়ের জামাই, তো তাকে তিনি সেনাপ্রধান নিয়োগ করলেন। এবং তাকে নিয়োগ করে তিনি যখন শান্তিতে চোখ বুজে নিশ্চিন্তে ঘুমোতে যাবেন, এবং এই যে ছাত্র আন্দোলন যখন খুব দানা বাঁধল, তিনি যদি সেনাবাহিনীকে না নামিয়ে তিনি যদি পুলিশের উপর এবং তার ছাত্রলীগের উপর সেই দায়িত্ব দিত, ক্যাজুয়ালিটি বাড়তো, কিন্তু তার সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো। এই কারণ তিনি ইতিপূর্বে অনেক খেলা খেলেছেন। 2015-16 সালে তিনি সেই বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলন, যেটাকে আওয়ামী লীগ বলে, সেটাকে দমন করার জন্য বিএনপি যদি একটা অকারেন্স ঘটাতো, আওয়ামী লীগ 10টা অকারেন্স ঘটাতো এবং বিএনপির ঘাড়ে চাপিয়ে দিত। তো এই জিনিসগুলো তিনি ছাত্রলীগকে দিয়ে করাতে পারতেন, এই কাজগুলো তিনি পুলিশকে দিয়ে করাতে পারতেন। এবং পুলিশ মানে তার জন্য যে অন্তঃপ্রাণ ছিল, পুলিশ সব কিছু তছনছ করে ছেড়ে দিত। কিন্তু তিনি কি করলেন, তার আপনজনদেরকে সেখান থেকে সরিয়ে নিলেন। কেন নিলেন, কিভাবে নিলেন, তিনি এই পুরো দায় দায়িত্বটা ছেড়ে দিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর হাতে, এবং সেখানেই সেই জেনারেল ওয়াকারুজ্জামানই তাকে ক্ষমতাচ্যুত করলেন। এটাই হলো নিয়তি। তো যার জন্য এই যে সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, এটা আমাদের দেশে নয়, সারা দুনিয়াতে মহাকালে সবসময় খুবই গুরুত্বপূর্ণ। ফলে এদের সঙ্গে যখন রাজনৈতিক অফিসগুলোর বা রাজনৈতিক মহলের দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, প্রায় সব ক্ষেত্রে সেনাবাহিনী জয়লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে
সেনাবাহিনী পরাজিত হয় এবং সেক্ষেত্রেও কিন্তু সেই রেস থেকে যায় এবং এটা আরও বহুদিন পরে আরও নতুন করে রিভার্স হয়ে যায়। যেমন দেখা গেল একজন রাজা বিজয়ী হলেন, তিনি সবাইকে শাস্তি দিলেন, কিন্তু দেখা গেল রাজার ছেলে বা রাজার নাতি তারা আবার সেই সেনাবাহিনী দ্বারা পরবর্তীতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন, কারণ এটা একটা সংঘবদ্ধ বাহিনী, এখানে সব কিছু রেকর্ডে থাকে। যেমন ধরুন বাংলাদেশে এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল অকারেন্সগুলো ঘটেছে, থানা আক্রমণ হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে, বিশ্বাস করেন আজ থেকে 100 বছর পরে হলেও এর প্রতিটি জিনিস কড়ায় গণ্ডায় এই রাষ্ট্রশক্তিগুলো এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। এটা রাষ্ট্রের একটা সিস্টেম। এই সিস্টেমটা মধ্যযুগে ছিল, এই বাংলায় ছিল, প্রাচীন যুগে ছিল, সারা দুনিয়াতে ছিল, তারপরে শেষে আধুনিক কালে আছে। অর্থাৎ রাষ্ট্র যেদিন থেকে বিস্তার লাভ করেছে তখন সেখানে রাজনীতিবিদরা যত সহজে ছেড়ে দেয়, মানে ভুলে যায়, কিন্তু আমলাতন্ত্র মিলিটারি সেটা কখনো ছাড়ে না, ভুলে না, এবং এদের মধ্যে ইগোবোধ খুব বেশি। তাদের যে পোশাকটাকে তাকে আর অনেক বড় কিছু মনে করে, এই পোশাকের উপর আঘাত সব কিছু তছনছ করে ছেড়ে দেয়। জাস্ট একটা উদাহরণ দেই, এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর একজন সেনাপ্রধান তিনি পালিয়ে যেতে চাচ্ছিলেন এবং খুব অসহায়ভাবে তিনি যখন তার সাবেক সহকর্মীদেরকে বললেন যে আমি এর থেকে লাভ কি, আমি চলে যাই নিরাপদে, তখন সবাই বলল যে আপনি যাবেন কেন, আমরা আছি না, থাকেন আপনি। মানে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ভয়ে, এটা সেনাবাহিনীর অনেকে সেটা সহ্য করেনি, ফলে তিনি এখন পর্যন্ত রাজার হালে আছেন। এমনকি সেই 2024 সনের যে নির্বাচনে যে সকল সেনা কর্মকর্তাদেরকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন কিংস পার্টির লোক হিসেবে, সবাইকে ধরা হয়েছে। আপনি একজনকে ধরতে পারছেন? আমি নাম বললাম না, যাদেরকে মানে সেনাবাহিনীর বা সেনা গোয়েন্দাদের সুপারিশে শেখ হাসিনা নিয়েছিলেন এবং যারা কেউ পাশ করতেন না। এর কারণ হলো ওখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, কিন্তু সেনাবাহিনী তাদেরকে সিল পিটিয়ে পাশ করে নিয়ে আসে 2014 সনের নির্বাচনে। এইরকম যে সকল সেনা কর্মকর্তা, একমাত্র ব্যারিস্টার শাহজাহান ওমর, তিনি তো মানে একটা সিজেন্ড বিএনপির রাজনীতিবিদ ছিলেন, পরে আওয়ামী লীগে যোগদান করেছেন, তিনি ছাড়া অন্য কোনো সেনা কর্মকর্তা কি সেই এমপি হয়েছেন? এই জন্য তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ভরা হয়েছে। দেখান তো, সবাই তো বাপের বেটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যার যার বাসাতে বসে বসে পায়ের উপর পা তুলে পোলাও কুমড়া খাচ্ছে। এটা হলো তাদের একটা ঐক্য। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইজ এ সিঙ্গেল পার্সন। তো সিঙ্গেল পার্সন হিসেবে তার যে জনপ্রিয়তা যেটা আছে সেটা অসংগঠিত। আর অন্যদিকে যেটাকে বলা হয় জেনারেল ওয়াকারুজ্জামান, তার যে জনপ্রিয়তা এটা সংঘবদ্ধ, সিমেন্টেড। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।